আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়টি হলো তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার আজকের আলোচ্য বিষয় হলো তাপীয় সিস্টেম বা ব্যবস্থা বা সংস্থা। তাপীয় সিস্টেম বা ব্যবস্থা অথবা সংস্থা বলা হয়। এখন তাপীয় সিস্টেম বা ব্যবস্থাটা কি? সিস্টেম বা ব্যবস্থা বলতে বোঝাচ্ছে জড়জগতের একটা নির্দিষ্ট অংশ বা অংশ বিশেষ বিবেচনা যেটুকু করা হয় সেটাকে তাপীয় সিস্টেম বলা হয়। আমরা যদি মনে করি একটা বেলুনের মধ্যে গ্যাসীয় পদার্থ নিলাম, তাহলে বেলুনের মধ্যে গ্যাসীয় পদার্থটা কী অবস্থায় আছে ওইটা তার সিস্টেম। এখন তাহলে তাপীয় সিস্টেম কি? তাহলে ওই নির্দিষ্ট অংশ বিশেষে তাপটা কিভাবে আসে, চাপ কেমন অবস্থা আছে, আয়তন কি আছে, এর অবস্থাটাকে বলা হয় তার তাপীয় সিস্টেম বা ব্যবস্থা বা ওইটাকে সংস্থা বলা হয়। বিষয়টাকে অন্যভাবে বলতে পারি এভাবে যে পরীক্ষা নিরীক্ষার সময় জড়জগতের যে নির্দিষ্ট অংশ বা যে নির্দিষ্ট তাপীয় অংশ বিবেচনা করা হয় সেটাই হলো তাপীয় সিস্টেম। এই তাপীয় সিস্টেমটা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন উন্মুক্ত সিস্টেম একটা, উন্মুক্ত সিস্টেম। যেমন এটা কেমন? ভাবলাম যে একটা পাত্র বিবেচনা করি, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাসীয় অথবা তরল পদার্থ রাখলাম। যদি এখানে আমরা কিছু তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? এই পদার্থটা, তাপীয় পদার্থটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে হবে কি, এর শক্তিটা আস্তে আস্তে বিকিরণ করবে, অর্থাৎ শক্তি যাবে বের হয়ে। আবার যদি আমরা মনে করি যে একটি চামচ দিয়ে এখানে একটু পানি ঢেলে দিই, তাহলে পানিটা ফোঁটা ফোঁটা আকারে পড়তে থাকবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে আমরা শক্তিও আদান প্রদান হতে পারে, আবার ভরটাও আদান প্রদান হতে পারে। যদি তাহলে শক্তি এবং ভর দুইটাই বিনিময় হয় তবে তাকে উন্মুক্ত সিস্টেম বলা হয়। এখানে তাহলে শক্তি ও ভর বিনিময় ঘটে, তাহলে এটাই হলো উন্মুক্ত সিস্টেম। এবং বদ্ধ সিস্টেম একটা আছে, যেমন আমরা বিবেচনা করতে পারি, একটা পাত্র বিবেচনা করলাম, এখানে আবার যদি আমরা তাপ দিই, বদ্ধ সিস্টেম। তাহলে তাপ দিলে হবে কি, যদি আমরা বদ্ধ বলতে আমরা তাহলে এই পাত্রের মুখটা বন্ধ করে দিলাম, এখানে কিছু পরিমাণ তরল পদার্থ বা বায়বীয় পদার্থ আছে। আমরা যদি তাপ দিই তাহলে এটা আস্তে আস্তে গরম হবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত হইলে দেখা যাবে যে এই তাপটা পাত্রের ভিতর দিয়েও চলে যেতে পারে। তাহলে শক্তিটা বিনিময় ঘটতে পারে, পরিবেশের সাথে, পরিপার্শ্বের সাথে এর বিনিময় ঘটতে পারে। কিন্তু যদি আমরা এখানে পানি এখানে ফেলার চেষ্টা করি তাহলে কিন্তু আসবে না, অর্থাৎ তাহলে ভরটা কোনো বিনিময় ঘটবে না, এটা ক্রস দিয়ে দিলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে যদি শক্তির বিনিময় ঘটে কিন্তু ভর বিনিময় না হয়, শক্তি বিনিময় হয় কিন্তু ভর বিনিময় হয় না, ভর বিনিময় হয় না, তাহলে সেটাই হলো বদ্ধ সিস্টেম। আবার যদি আমরা বিবেচনা করি এরকম একটা বন্ধ করা আছে এবং এখানে যে গ্যাসীয় বা তরল পদার্থটা আছে, আমরা যদি এদিক থেকে তাপ দিতে শুরু করি এবং এটা যদি একটি কুপরিবাহী পদার্থ দ্বারা আবদ্ধ থাকে, কুপরিবাহী পদার্থ দ্বারা
আবদ্ধ থাকে। আমরা যদি এখানে তাহলে তাপ দিই, তাহলে কুপরিবাহী পদার্থ থাকা মানে কি এ তাপ আদান প্রদান করবে না, তাহলে দেখা যাবে যে এই শক্তিটাও এ বের হতে পারবে না, তাহলে শক্তির বিনিময় ঘটবে না। ভর যদি দিতে চাই তাহলে ভরেরও বিনিময় ঘটবে না, তাহলে এখানে এটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম অর্থাৎ এখানে তাহলে শক্তি ও ভর বিনিময় হয় না, এটাকে বলা হয় তাহলে বিচ্ছিন্ন সিস্টেম। আমি আরেকবার যদি বলি, এটা হলো একটা কোন সিস্টেমটা হলো কি, যে পরিবেশে কোনো কিছু একটা অবস্থান করতেছে ওর তাপ চাপ তাপমাত্রা কি অবস্থায় আছে ওইটা তার হলো সিস্টেম, আর বাকিটা হলো তার পরিপার্শ্ব, অর্থাৎ কোনো সিস্টেমের বাইরে যে অবস্থাটা সেটাই হলো পরিপার্শ্ব। তাহলে যদি আমরা তাপ দিই, যদি শক্তি এবং ভরের বিনিময় ঘটে তাহলে এটা উন্মুক্ত সিস্টেম, যদি শক্তির বিনিময় ঘটে কিন্তু ভরের বিনিময় না ঘটে তাহলে তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। আর যদি ভর এবং শক্তি কোনোটারই বিনিময় না ঘটে, কারণ কুপরিবাহী পদার্থ দিয়ে একে আবদ্ধ করে দেওয়া আছে, শক্তি এবং ভরের যদি বিনিময় না হয় তবে তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হয়। আমরা এখন তাপগতীয় স্থানাঙ্ক কি বলব? তাপ গতীয় স্থানাঙ্ক। আমরা যদি কোনো একটা অংশ বিবেচনা করি বা একটা সিস্টেম বা একটা সংস্থা বা ব্যবস্থা বলতে বুঝলাম এইখানে কিছু পরিমাণ গ্যাস আছে, তাহলে এটাকে বলবো একটা সিস্টেম বা সংস্থা বা ব্যবস্থা। তাহলে এই সিস্টেমটার নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকবে, এর একটা চাপ থাকবে এবং এর কি আয়তনও থাকবে, তাহলে টিপিভি এই তিনটাকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। আবার তাপগতীয় ফাংশন কি? তাপগতীয় ফাংশন আমরা এখন যদি বিবেচনা করি, তাপগতীয় ফাংশন হলো ইউ, এটা একটা ফাংশন এফ, এটা নির্ভর করে টি এবং ভি এর উপর, অর্থাৎ টি এবং ভি এর পরিবর্তন হলে ইউ এর মানটারও পরিবর্তন হয়ে যাবে, তাহলে এইটাকে বলা হয় তাপগতীয় ফাংশন। অর্থাৎ কোনো কিছু মানের পরিবর্তন হলে এই রাশিটার মানের পরিবর্তন হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় ফাংশন। ফাংশন হলো কি, কোনো একটা চলকের পরিবর্তন হলে ওর মানটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে তাপগতীয় স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে টিপিভি, আর তাপগতীয় ফাংশন বলতে বোঝাচ্ছে কোনো কিছুর উপর যদি সেই ফাংশনটা নির্ভর করে ওই মানগুলোর পরিবর্তন হলে ওর মানটাও পরিবর্তন হয়ে যায়, তাহলে ওইটাকে বলা হয় তার তাপগতীয় ফাংশন। আমরা এবার একটু অভ্যন্তরীণ শক্তি কি সেটা একটু যদি জানি। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তিটা হলো কি? তাহলে অভ্যন্তরীণ শক্তি হলো কোনো একটি সিস্টেমের, আমরা যদি একটু খেয়াল করি অভ্যন্তরীণ শক্তি কোনো বস্তু বা ব্যবস্থা, এই যে এখানে আমি একটা সিস্টেম বা একটা ব্যবস্থা নিলাম, এখানে তাপ আছে, তাহলে এই শক্তিটা, এর ভিতরে যে শক্তিটা সঞ্চিত অবস্থা আছে এই শক্তিটা যদি কাজ করতে পারে বা পরিবেশ পরিস্থিতি অনুসারে এই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তর করতে পারে, তবে এই শক্তিটাই হলো তার অভ্যন্তরীণ শক্তি। সাধারণত অভ্যন্তরীণ শক্তিকে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। বিষয়টা হলো এরকম, এখানে যদি তাপ দেওয়া যায় তাহলে এর শক্তিটা আস্তে এখানে ছিল যদি থাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি 30 বা 35 40 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এর ভিতরের শক্তিটা যদি বাড়ে যায় তাহলে কি অভ্যন্তরীণ শক্তি বাড়ে গেল, কোনো কারণে যদি এর ভিতরের শক্তিটা কমে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি কমে গেল। অর্থাৎ তাহলে কোনো সিস্টেমের ভিতরে কাজ করার যে শক্তি আছে এটা হলো তার অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি যেটা, এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি সব কিছুতেই আছে। যেমন যেমন হলো কি যে আমরা অনেকের মধ্যে, তোমাদের যারা স্টুডেন্ট অনেকের মধ্যে দেখা যায় এই শক্তিটা অনেক আছে। কেউ দেখা যাচ্ছে খুব পড়াশোনায় পারদর্শী, ও খুব ভালো পড়াশোনা করতে পারে, আবার কেউ দেখা যাচ্ছে গান সুন্দর পারে, কেউ আবার দেখা নাচ ভালো পারে, কেউ আবার বক্তৃতা ভালো দিতে পারে,
কেউ আবার বিতর্ক প্রতিযোগিতা ভালো করতে পারে, এই বিভিন্ন, তাহলে সবারই কিন্তু ভিতরে শক্তি আছে, এটা হলো তার অভ্যন্তরীণ শক্তি, বিভিন্নভাবে সে কাজ করতে পারে। এই জন্য ভিতরের শক্তিটাকে সবারই প্রস্ফুটিত করা দরকার। সবাই যদি ভালোভাবে কাজ করে, ভালোভাবে বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতা দেখাতে পারে, তাহলে তার শক্তিটা আপন থেকেই প্রস্ফুটিত হয়ে যাবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা প্রকাশ করবে। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি ওইটাকেই বলবো যে ওর ভিতরের শক্তিটাকে, অর্থাৎ তাহলে ওর ভিতরে যে শক্তিটা থাকে, যে শক্তিটা সঞ্চিত অবস্থায় আছে, এই শক্তিটা যদি অন্য শক্তিতে রূপান্তর করা যায় বা রূপান্তরিত হতে পারে, তাহলে ওই শক্তিটাকেই তার অভ্যন্তরীণ শক্তি বলা হয়। তবে অভ্যন্তরীণ শক্তির একটা বৈশিষ্ট্য হলো যে আগে ছিল মনে করো যে 20 ডিগ্রি, এবার হয়ে গেল 50 ডিগ্রি। কোন পথে কিভাবে আসলো তা দেখার বিষয় না, এর চূড়ান্ত এটা হলো কি, আগে কত তাপমাত্রা ছিল, পরে কত তাপমাত্রা হলো, এটার উপরে নির্ভর করে, অর্থাৎ তাপমাত্রাটা কিভাবে উন্নীত হলো বা কমে গেল তার উপর নির্ভর করে, কোন প্রক্রিয়ায় হলো তার উপর নির্ভর করে না। আরেকটা আছে মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প ঠিক একই প্রকল্প। মেয়ারের প্রকল্পটা হলো কি, মেয়ারের প্রকল্পটা হলো এরকম, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, এটা চিত্রের ক্ষেত্রে বলতে পারি, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ তার অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তার তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ তাহলে টি এর উপর নির্ভর করে, কিন্তু চাপ বা আয়তন যে আছে, একটা কোনো সিস্টেমে থাকে টি, পি, ভি, তিনটাই থাকে, বলছে শুধুমাত্র টি এর উপর নির্ভর করবে, কিন্তু ভি এবং পি চাপ এবং আয়তনের উপর নির্ভর করে না। এটাই হল মেয়ার প্রকল্প। অর্থাৎ মেয়ার একটা কথা বলছে যে তার অভ্যন্তরীণ শক্তিটা শুধু টি এর উপর নির্ভর করে, চাপ আর আয়তনের উপর নির্ভর করে না, এটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। আমরা এই হলো মোটামুটি তাহলে অভ্যন্তরীণ শক্তি। আমরা এখন বলতে পারি যে এই শক্তির ফলে কাজ কেমন হয়, এটুকু তাহলে তোমরা একটু দেখে নিতে পারো। এটা এখন সম্পূর্ণ মুছে দেব, এরপরে একটু সামনে অগ্রসর হব। তাহলে এবার আমরা যে কাজটা করব, যে অভ্যন্তরীণ শক্তি অথবা কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, সম্পাদিত কাজ এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক, সেটা এখন নির্ণয় করার চেষ্টা করব। কোনো সিস্টেমের তাপ, অভ্যন্তরীণ শক্তি ও সম্পাদিত কাজের সম্পর্ক। কোনো সিস্টেমের তাপ, অভ্যন্তরীণ শক্তি ও সম্পাদিত কাজের মধ্যে সম্পর্ক। কাজের মধ্যে সম্পর্ক, এটা আমরা নির্ণয় করব এখন। যদি আমরা অভ্যন্তরীণ শক্তি, তাপ, অভ্যন্তরীণ শক্তি ও সম্পাদিত কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করি, তাহলে আমরা ধরে নিলাম যে একটি সিলিন্ডার আছে, গ্যাসীয় সিলিন্ডার। যদি এই সিলিন্ডারটা বিবেচনা করি এরকম, যা কুপরিবাহী পদার্থ দিয়ে আবৃত, এটা হলো এমনভাবে তৈরি যে কুপরিবাহী পদার্থ। এখন এর ভাবলাম যে এখানে একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারটা ছিল, এখানে যদি আমরা একটু গ্যাসীয় পদার্থ নিই, তাহলে গ্যাসীয় পদার্থ নিলে এর চাপ থাকবে, চাপ এটা থাকবে, এর একটা আয়তনও থাকবে। মনে করলাম এখানে কিছু গ্যাস নিলাম, গ্যাসীয় পদার্থ নিলাম, তাহলে একটু খেয়াল করে আমরা দেখি এই গ্যাসটা কি করবে, এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটার উপর কি করবে, তাহলে সিলিন্ডারটাতে বিনা বাধায় এদিক ওদিক নড়াচড়া করতে পারে, তাহলে এই গ্যাসটা কি করবে, অনুপরমাণুগুলা কি করবে, চাপ দিবে,
চাপ দিলে এই সিলিন্ডারটা সরে চলে যাবে, হয়তো দেখা গেলো সরে চলে আসলো এখানে, সরে এইখানে চলে গেল, এই সিলিন্ডারটা আগে এখানে ছিল, চলে গেল ওইখানে। কতটুকু সরণ ঘটলো? ধরলাম যে ডিএক্স পরিমাণ সরণ ঘটলো, চাপের কারণে ডিএক্স পরিমাণ সরণ ঘটলো। যদি এই পিস্টনটার ক্ষেত্রফল হয় এ, পিস্টনটার ক্ষেত্রফল এ হয়, তাহলে এই গ্যাসীয় পদার্থটাকে পিস্টনটার উপর চাপ প্রয়োগ করবে। কতটুকু চাপ প্রয়োগ করবে? যেন এই সরে চলে যায়। আমি যদি ওইখানে স্থির রাখতে চাই, তাহলে আমার বাইরে থেকে ঠিক একই পরিমাণ আমাকে চাপ প্রয়োগ করে ওখানে স্থির অবস্থায় রাখতে হবে। যদি আমি এখানে স্থির রাখতে চাই, তাহলে গ্যাসটা যে পরিমাণ চাপ দিবে, ঠিক ওই পরিমাণ চাপ যদি আমরা নিচের দিকে প্রয়োগ করি, তাহলে ও স্থির অবস্থায় থাকবে। যদি উপর থেকে না চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই চাপ একে সরাই এই পর্যন্ত নিয়ে চলে যাবে। কতটুকু? ডিএক্স পরিমাণ সরণ ঘটাবে। আমরা তাহলে জানি, কি জানি? আমরা জানি যে পি সমান চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাহলে এখান থেকে নির্ণয় করতে পারি এফ সমান লিখতে পারি কি পি, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার যেহেতু বস্তুটাকে এখানে বল চাপ প্রয়োগ করে ডিএক্স পরিমাণ সরণ ঘটাচ্ছে, তাহলে নিশ্চয়ই সরণ ঘটালে তাহলে এখানে বল প্রযুক্ত হয়েছে, বলটা ধরলাম কি তাহলে এফ বল, এফ বলের কারণে ডিএক্স সরণ ঘটলো। তাহলে ডিএক্স সরণে কৃত কাজ কত? সরণে কৃত কাজ ধরলাম ডিডাব্লিউ, কাজ সমান আমরা জানি বল গুণন সরণ, তাহলে বল প্রযুক্ত হলো এফ আর সরণ হলো কি ডিএক্স। আচ্ছা, বল এফ এর পরিবর্তে লিখতে পারি কি আমরা পি এ, আর সরণ হলো ডিএক্স। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, পি থাকলো আর এ ডিএক্স কে লিখতে পারি ডিভি। তাহলে আমরা বলতে পারি কৃত কাজ সমান হলো পিডিভি। এটাই হলো কৃত কাজ, আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটাকে আমরা তাহলে অন্যভাবে লিখতে পারি, অন্যভাবে আমরা বলতে পারি যে কি, দেখো এই ডিভি সমান কি লেখা যায়? এই ডিভি সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো উচ্চতা, উচ্চতা। তাহলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য আর প্রস্থ সমান হলো কি ক্ষেত্রফল, তাহলে এটাকে বলতে পারি ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণন হলো উচ্চতা। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি কি, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল এ, আর উচ্চতা বলতে সরে গেছে এখানে ডিএক্স, তাহলে এই ডিএক্স। তাহলে এই জন্য আমরা ডিভি সমান লিখতে পারি এ ডিএক্স। আমরা এটাকে আবার যদি ভাবি যে আগে আয়তন ছিল ভি1, পরে আয়তন হয়ে গেল ভি2, তাহলে আমরা এখান থেকে এই 2 নম্বর সমীকরণটাকে অন্যভাবেও লিখতে পারি কি, পি ইন্টু হলো ভি2 মাইনাস ভি1। সাপোজ মনে করলাম আগে একটা গ্যাসীয় পদার্থ ছিল, এটার আয়তন ছিল ভি1, এই আয়তনটা যখন চাপ করে করে আয়তনটা বাড়ে গেল এটা, তাহলে আয়তন হয়ে গেল কি ভি2। অর্থাৎ আগে ছিল আয়তন এটা ভি1, পরে আয়তন সম্পূর্ণটা হলো এটা হলো কি ভি2। তাহলে ভি2 থেকে ভি1 যদি বাদ দিই, এটাই হলো আয়তনের পরিবর্তন। তাহলে আমরা এইভাবে কাজ নির্ণয় করতে পারি। এটাই হলো কৃতকাজ। কৃতকাজ হলো তাপের সমান, এই জন্য কাজ বা তাপ বা কাজ, চাপ এবং আয়তনের পরিবর্তন, এই তিনটাই হলো মধ্যে সম্পর্ক এটা, অর্থাৎ কৃতকাজের রাশিমালাও এটাকে বলতে পারি আমরা। আমরা এবার করব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি একটু যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। বিজ্ঞানী জেমস প্রেস্কেট জুল এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেন। তিনি 1847 সালে ইংরেজ বিজ্ঞানী একজন। ও বলতেছে যদি আমরা কাজ করি তাহলে কাজটা যদি সম্পূর্ণরূপে তাপে পরিবর্তন হয়, অথবা তাপ দিই, তাপটা যদি সম্পূর্ণ কাজে রূপান্তরিত হয়, তাহলে কাজ আর তাপ হবে পরস্পরের সমানুপাতিক। কেমন? কাজ যদি হয় ডাব্লু আর তাপ যদি হয় কিউ, তাহলে এরা হবে পরস্পরের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাব্লু সমান জে কিউ। এখানে জে হলো
তাপের যান্ত্রিক সমতা, যে হলো তাপের যান্ত্রিক সমতা। আমরা ইচ্ছা করলে এটাকে যদি তাপ, এখানে ডাব্লিউ হলো কাজ, কি হলো তাপ, যদি কিউ না বলে আমরা তাপকে এইচ দ্বারা প্রকাশ করি তাহলে ওর এভাবে লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক এইচ। তাহলে ডাব্লিউ সমান হলো জে এইচ। তাহলে এখান থেকে জে বের করতে গেলে ডাব্লিউ ভাগ এইচ লিখতে পারি। এখানে যেটা হলো তাপের যান্ত্রিক সমতা। যান্ত্রিক সমতার কিন্তু একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা এরকম: একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। অর্থাৎ এইচ এর মান যদি 1 হয় তাহলে যে সমান হবে কি ডাব্লিউ ভাগ 1। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এই তাপের যান্ত্রিক সমতার মানটা হলো 4.2 জুল, 4.2 জুল পার ক্যালোরি। এটাকে আমরা বলতে পারি এর একটা মানটা হলো তাহলে 4.2 জুল পার ক্যালোরি। তবে এর যে সমান হলো 4.2 জুল পার ক্যালোরি। কিন্তু এটা হলো মিশ্র পদ্ধতি। যদি বলি এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে এর একক নাই, যে এর একক নাই। কারণটা কি? এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি, যেটা এমকেএস পদ্ধতিতে হলো কি, তাহলে ডাব্লিউ ভাগ এইচ, কাজের একক হলো জুল আর তাপের একক হলো জুল। তাহলে জুল জুল কাটা চলে যায়, তাহলে যে কোনো একক থাকে না। তবে এটা মিশ্র পদ্ধতিতে তাপের একক থাকে। আমরা এবার যদি একটু খেয়াল করি যে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ক্লসিয়াস কি বললো, আবার ক্লসিয়াস কি বলতেছে? ক্লসিয়াস বলতেছে কোনো একটা সিস্টেম নিলাম, এটা একটা সিস্টেমটাতে কিছু গ্যাসীয় পদার্থ আছে, তাহলে এর একটা নির্দিষ্ট শক্তি আছে, মনে করলাম এটা অভ্যন্তরীণ শক্তি ডিইউ। তাহলে অভ্যন্তরীণ শক্তি ডিইউ, এখানে যদি আমরা তাপ দিই, মনে করলাম যে ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কিছু বাড়ে যাবে আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে, অর্থাৎ তাহলে আয়তনটা বাড়ে যাবে। তাহলে আগে যদি আয়তন থাকে V1, পরে আয়তন হলো V2। ক্লসিয়াস বলতেছে কোনো সিস্টেম বা ব্যবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ দিলাম, তাহলে এই তাপটা অন্তস্থ শক্তি বৃদ্ধি করতে কিছু অংশটা ব্যয় হবে, যেমন এই ডিইউ, এবং এই তাপটার কিছু অংশ এর অভ্যন্তর শক্তি বাড়াইল আর বাকি অংশটা বহিস্থ কাজ সম্পাদন করবে, অর্থাৎ ডিডাব্লিউ করবে। এটাই যে বললো ক্লসিয়াস, এটাকে বলা হয় ক্লসিয়াসের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তবে এই ডি কিউ সমান ডিইউ এবং এই ডিডাব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি ডিডাব্লিউ সমান পিডিভি, কৃতকাজ সমান, তাহলে লিখতে পারি পিডিভি। এটাই হলো ক্লসিয়াসের সমীকরণ। এখানে কিছু আমার সিস্টেম বা গুরুত্বপূর্ণ জিনিস আছে কিছু, যেমন ক্লসিয়াসের ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে এই সিস্টেম, এটা হলো সিস্টেম আর বাইরেরটা হলো কি তার সিস্টেম বা তার হলো পরিপার্শ্ব। আচ্ছা, যদি ক নাম্বার বইয়েও তোমাদের পাবে, ক নাম্বারে যদি এই সিস্টেমটা বাইরে থেকে তাপ শোষণ করলো, তাপ শোষণ করলে কি হবে? নিশ্চয়ই এর তাপটা বাড়ে যাবে। তাহলে বাইরে থেকে তাপ শোষণ করা মানে কি? ডিকিউটা হবে তাহলে প্লাস। আচ্ছা, যদি এ তাপ বর্জন করে, অর্থাৎ এখান থেকে তাপ বর্জন করলো বাইরে, তাহলে কি হবে? তাহলে ডিকিউটা হবে মাইনাস। অন্যভাবে বলতে পারি সিস্টেমটা তাপ শোষণ করলো, অথবা আমি যদি বাইরে থেকে তাপ দিই তাহলে হবে ধনাত্মক, কারণ শোষণ করলেও তাপমাত্রা বাড়ে যাবে, তাপ বাইরে থেকে দিলেও তাপমাত্রা বাড়ে যাবে। তাহলে যদি তাপ সরবরাহ করি সিস্টেমে, অথবা সিস্টেম যদি বাইরে থেকে তাপ শোষণ করি তাহলে প্লাস, আর যদি
সিস্টেমটা তাপ বর্জন করে, তাহলে হবে তাপটা হবে মাইনাস। খ নাম্বার আমরা একটু খেয়াল করে দেখি, যদি এর অভ্যন্তরীণ শক্তি বাড়ে যায়, তাহলে ডিউটা বাড়ে গেল, বাড়ে যায়, তাহলে ডিউটা হবে কি প্লাস। আচ্ছা, যদি অভ্যন্তরীণ শক্তি কমে যায়, তাহলে নিশ্চয়ই অভ্যন্তরীণ শক্তি ডিউটা হবে মাইনাস। আচ্ছা, আবার যদি আমরা এইভাবে বিবেচনা করি যে সিস্টেমটা, এটা বাইরের দিকটা হলো সম্পূর্ণ পরিপার্শ্ব, এই সিস্টেমটা পরিপার্শ্বের উপর কাজ করে মানে কি নিশ্চয়ই বড় হয়ে গেছে। সিস্টেম যদি পারিপার্শ্বের উপর কাজ করে, তাহলে এই কাজটা হবে কি তাহলে প্লাস। আচ্ছা, যদি এবার পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে, তাহলে এর উপর পরিপার্শ্ব কাজ করা মানে কি বাইরের পরিবেশটা এর উপর কাজ করে, তাহলে ওকে চুপসাই ছোট করে দিল, তাহলে হবে ডিডাব্লিউটা হবে মাইনাস। তাহলে সিস্টেম পরিপার্শ্বের উপর কাজ করলে প্লাস, আর পরিপার্শ্ব যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে কাজটা হবে মাইনাস। আরেকটা আমরা বিবেচনা করতে পারি এইরকম যে যদি ডিভিটা হয় প্লাস, ডিভিটা প্লাস মানে কি আয়তনটা বাড়ে গেছে। আচ্ছা, হলে এটা হলে ডিডাব্লিউটা কি হবে, ডিডাব্লিউ প্লাস হবে, তাহলে অর্থাৎ কি কাজ হইল, আয়তন বাড়ে যাওয়া মানে কি কাজ হলো। আবার যদি ডিভিটা হয় মাইনাস মানে আয়তনটা কমে যায়, তাহলে ডিডাব্লিউটাও হবে কি মাইনাস। এই হলো তাহলে আমাদের কৃত কাজ এর সম্পর্কে ধারণা। এরপরে আমরা প্রথম সূত্রের সীমাবদ্ধ তাৎপর্যটা কি এবং প্রথম সূত্রের তাৎপর্য বা সীমাবদ্ধতা কি, এইগুলা বইয়ে তোমাদের আছে, একটু পড়ে নিতে। আমি তারপরে একটু বলি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলতেছে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ কাজটা সম্পূর্ণরূপে তাপে পরিণত হবে যদি অন্য উপায়ে তাপ নষ্ট না হয়, অথবা তাপটা সম্পূর্ণভাবে কাজে পরিণত হবে, তাহলে কাজ হলে তাপ হবে, তাপটা দিলে আবার কাজ হবে। তাহলে দেখা যাচ্ছে এরা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না, এরা তাহলে শক্তির সংরক্ষণশীল সূত্র মেনে চলে। এই জন্য বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ মাত্র। আমরা তাহলে আজকে এইটুকু একটু দেখলাম। তোমরা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত তোমরা আরো বইয়ে আরেকটু ধারণা পাবে। যদি তোমরা এই অনুসারে তুমি একটু পড়ো, তাহলে এগুলো সম্পর্কে তোমার সব জানা হয়ে যাবে। এবং এটার পর ভিত্তি করে আমরা একটা অঙ্ক হয়তো করাবো, তোমরা একটু বইয়ের অঙ্ক দেখবে, আগামী দিন হয়তো আরও একটু অঙ্ক করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত চর্চা করো, ভালো সুন্দর থাকবে, এই শুভকামনা রইল সবার প্রতি।